ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো আমাদের এই বইটা যেটা টেক্সট আছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট কনসেপ্ট অ্যান্ড কেসেস, ডেভিডের। আচ্ছা, একটা ফোন রিসিভ করবো। আজকের ক্লাসে তাহলে ইস্যু হলো চ্যাপ্টার 3 ফ্রেডার ডেভিডের। আমরা চ্যাপ্টার 3 ইস্যু 3টা শুরু করছি, রিভিউ করছি 3, তারপরে 4-এ যাওয়া যায় যত দেখা যাবে ইনশাল্লাহ। 3 এর ইস্যু হলো দ্য এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, মানে এক্সটার্নাল অডিট। একটা কোম্পানি তার নিজের বাইরেও কিছু এনভায়রনমেন্টাল ইস্যু থাকে, সে দায়ী না, কিন্তু তার বিজনেস খারাপ হতে পারে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটা কোম্পানি তার নিজের বাইরেরও অনেক বিষয় আছে যার কারণে তার পারফরমেন্স প্রভাবিত হয়। অর্থাৎ বিজনেস টপিকটা কোনটা স্যার, মানে কোত্থেকে শুরু করছেন স্যার? চ্যাপ্টার 3 রিভিউ করছি। আচ্ছা আচ্ছা। আমাদের সম্মানিত একজন রাজীব উনি ছিলেন না, তো এটা তো একটা মারাত্মক সমস্যা। তো চ্যাপ্টার 3 এর বিষয়টা আমরা পুরাতন বিষয় আমরা জানা আছে যে একটা কোম্পানি তার পারফরমেন্স অনেক কারণে প্রভাবিত হয়। কিছু বিষয় থাকে তার ইন্টারনাল ভেতরগত বিষয়, কিছু হলো তার এক্সটার্নাল। যেমন কিনা আমার পারফরমেন্স আমার নিজের কারণেও খারাপ হতে পারে, আবার বাইরের বিষয়ের কারণেও খারাপ হতে পারে। কোম্পানির ক্ষেত্রে একই, কোম্পানির বাইরের কিছু বিষয় আছে, যেমন কোম্পানির ইকোনমিক এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, সোশ্যাল এনভায়রনমেন্ট, ডেমোগ্রাফিক, টেকনোলজিক্যাল, গভর্নমেন্ট, লিগ্যাল, এইসব বিষয় কোম্পানিকে প্রতিনিয়ত প্রভাবিত করে। এর মধ্যে আমরা 5টা ফোর্সেস আইডেন্টিফাই করেছিলাম। তো এই 5টা ফোর্সকে খুঁজে বের করতে হয়েছে, এর মধ্যে কি কি এলিমেন্ট আমার বিজনেসের জন্য এফেক্ট করে, এটা আমরা খুঁজে বের করেছিলাম। 5টা ফোর্স কি কি ছিল? এক্সটার্নাল ফোর্সেস ক্যান বি ডিভাইডেড ইনটু 5 ব্রড ক্যাটাগরিজ। নাম্বার 1 ইকোনমিক ফোর্সেস, নাম্বার 2 কি ছিল? সোশ্যাল, কালচারাল, ডেমোগ্রাফিক অ্যান্ড ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফোর্সেস, অনেক কিছুই একটার মধ্যেই। Number 3 political, governmental and legal forces. Number 4 technological forces. Number 5 competitive forces. আমরা বলেছিলাম এই বইয়ের মধ্যেই সুন্দর এই প্রত্যেকটা ফোর্সের সাথে কি কি কম্পোনেন্টের মধ্যে আছে এটার একটা লিস্টও দেওয়া আছে সুন্দর। যেমন কিনা ইকোনমিক ফোর্সেসের লিস্ট আছে। ইকোনমিক ফোর্সেস আলোচনা তো 6 পেজ 63 তে শুরু হয়েছে, কিন্তু পরের পেজে 64 টেবিল 3.1-এ কিছু কম্পোনেন্টের নাম দেওয়া আছে, কম্পোনেন্টের একটা লিস্ট দেওয়া আছে প্রায় 30-এর কাছাকাছি। তো এই কম্পোনেন্টগুলো দিয়ে বোঝা যাবে যে আমার বিজনেসে কি কি ইকোনমিক ইস্যুস আছে যেগুলো আমাকে প্রভাবিত করতে পারে আমার পারফরমেন্সকে। ফর এক্সাম্পল, এখানে আছে ইন্টারেস্ট রেট বেশি হওয়া, কম হওয়া, এটা তো হইতেই পারে, এ তো আপনার ইচ্ছায় হয় না বা আমার ইচ্ছায় হয় না, তাই না? কি বলেন রাজীব, হয় কি এরকম যে আমি চাইলে ইন্টারেস্ট রেট বেড়ে যায়, কমে যায়? শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, অর্থাৎ আমি চাইলে ইন্টারেস্ট রেট বাড়েও না কমেও না, এটা বাইরের কেউ নির্ধারণ করে। কিন্তু ইন্টারেস্ট রেট কম হয়ে গেলে বা বেশি হয়ে গেলে, বেড়ে গেলে বা কমে গেলে এর প্রভাব কিন্তু আমার বিজনেসের উপর পড়ে। এইভাবে যে আমি যে বিজনেস ফান্ড ইনভেস্ট করেছি, ইনভেস্টমেন্টের রিটার্ন কম হয়, বেশি হয়, তারপরে ক্রেডিট নেওয়া বা লাভজনক হতে পারে, নাও হইতে পারে লাভজনক, লোন নেওয়া দেওয়া ইত্যাদি, আরো অন্যান্য বিষয় তো আছেই। তো এরকমই প্রত্যেকটা কম্পোনেন্ট এখানে যা দেওয়া আছে, ভেরিয়েবল যেগুলো দেওয়া আছে, এগুলো সবগুলোই ইকোনমিক ফোর্সেস এর অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো আমরা এখান থেকে ইকোনমিক ফোর্স আইটেমগুলো আমরা জেনে নিলাম। ঠিক একইভাবে সোশ্যাল, কালচারাল, ডেমোগ্রাফিক এন্ড ন্যাচারাল ফোর্সেস, এখানে অনেক কথা। সোশ্যাল এক জিনিস, কালচারালি আরেক জিনিস, তারপরে একসাথে করা যায়, গ্রুপ করা যায়। কারণ কি, সোশ্যাল মানে সামাজিক, কালচারাল মানে সাংস্কৃতিক, সমাজ সংস্কৃতি একই ধরনের, একইভাবে প্রভাবিত করে আমাদেরকে। একই সাথে ডেমোগ্রাফিক হলো সমাজের যে সমস্ত কম্পোনেন্ট, অর্থাৎ পপুলেশন, যারা জনগণ, তাদের অবস্থা ব্যবস্থা, তাদের কি একটা ক্লাস ভালো মন্দ, তো অনেক সময় ক্লাসের যারা ক্লাস পার্টিসিপেন্ট তাদের উপরেও তো নির্ভর করে অনেক কিছু, তাই না? যে ক্লাস পার্টিসিপেন্টরা সবাই খুব মূর্খ হলো, সবাই খুব জ্ঞানী হয়ে গেল, সবাই খুব সিরিয়াস হয়ে গেল, সবাই খুবই এটা নিয়ে আর ভাবতে রাজি না, ক্লাস করার আগ্রহ কম হয়ে গেল সবার কোনো কারণে, এইসব কারণেও কিন্তু, অর্থাৎ ক্লাস পার্টিসিপেন্টের অবস্থার কারণেও কিন্তু ক্লাসের পারফরমেন্স প্রভাবিত হয়। একইভাবে ডেমোগ্রাফিক অর্থাৎ পপুলেশন, জনগণ, সে আইদার কাস্টমার হিসেবে হোক বা এমপ্লয়ি হিসেবে হোক, যে পর্যায়ে হোক না কেন, জনগণের ডেমোগ্রাফি প্রোফাইল, এই প্রোফাইলের কারণেও বিজনেস প্রভাবিত হয়। আর ন্যাচারাল এনভায়রনমেন্টাল ফোর্স তো আছেই, বুঝুনি। তো এগুলোর মধ্যে কি কি কম্পোনেন্ট পাওয়া যাবে যেটা বিজনেস প্রভাবিত করে, এটা একটা লিস্ট আছে
লিস্টটা অবশ্য একটু পরে আছে, 65 পেজে তো আলোচনা হলো না, 67 পেজেই এটা পাওয়া যাবে। সোশ্যাল টেবিল নাম্বার হলো 3.3, পেয়েছেন? জি স্যার। সবাই পেয়েছেন? জি স্যার। তো ইউসুফ জয়েন হিয়ার, হ্যাঁ আচ্ছা, আরিফুল ইসলাম সনি। আচ্ছা, এনিওয়ে আমরা এই কম্পোনেন্টগুলো এখান থেকে পাওয়া যাবে, তো আমরা আশা করছি। আচ্ছা, কিভাবে হবে কম্পোনেন্ট? একটা নতুন একটা ঘটনা ঘটেছে, সেটা কি যে আমাদের দেশে গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নিয়েছে, নতুন একটা রেগুলেশন ইম্পোজ করেছে, এখন থেকে আর পেঁয়াজ আমরা ইলিশ আমরা আর রপ্তানি করতে পারবো না, কোনো ধরনের ইলিশ রপ্তানি হবে না, কলকাতায় সব ইলিশ চলে যাবে, এটা হবে না। আচ্ছা বলেন, এর কোনো প্রভাব যারা মাছের ব্যবসায়ী, ইলিশের ব্যবসায়ী, তাদের উপরে পড়বে কিনা? অবশ্যই পারবে স্যার। কেমন কেমন পড়তে পারে? হঠাৎ করে দাম এখন কমে আসতে পারে, কারণ দাম বাইরে যদি রপ্তানি করানো না যায়, তাহলে বাজারে ইলিশের সংকটটা যেটা ব্যবসায়ীরা চায় সেটা তো নাও থাকতে পারে নম্বর, তো সুতরাং দামটা কমে পড়ে যেতে পারে। ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে, যারা বিদেশি ব্যবসায়ী তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ইলিশ আর এখন আর আগের মতো লুক্রেটিভ নাও থাকতে পারে, তাই তো? চিন্তা করতে পারে যে এখন আর ইলিশ বাদ দিই, রুইয়ের ব্যবসা শুরু করি। তো এই যে গভর্নমেন্টের একটা রেগুলেশন, একটা জিনিস সিদ্ধান্ত, ছোটখাটো সিদ্ধান্তের কারণে প্রভাবিত হয়। তো এই যে ফোর্সেস গুলো, এগুলোকে আমরা লিস্ট ডাউন করেছি সোশ্যাল, কালচারাল, ডেমোগ্রাফিক এন্ড ন্যাচারাল ভেরিয়েবল আন্ডারে। এটা তো টেবিলে আছে। এরপর একটা ফোর্স কি ছিল বলেন? টেকনোলজি। পলিটিক্যাল, লিগ্যাল না, টেকনোলজি কোত্থেকে আসলো? 3 নম্বরটা তো পলিটিক্যাল, গভর্নমেন্ট এন্ড লিগ্যাল ফোর্সেস, তাই না? জি স্যার। আচ্ছা, এই পলিটিক্যাল, গভর্নমেন্ট, লিগ্যাল ফোর্স এর আইটেমগুলো কোথায় আছে? টেবিল খুঁজে বের করেন। 69 পেজ। 69 পেজ আছে স্যার, 69 পেজ। টেবিল নাম্বার 3.4। আপনি এগুলো খুঁজে পেয়ে যাবেন, এগুলো দেখে ফেলবেন, বুঝে ফেলবেন। এরপরে 2টা ফোর্স আরো আছে, যেগুলোর কোনো লিস্ট এখানে নাই, কিন্তু টেবিল আছে একটা অবশ্য, টেকনোলজিক্যাল ফোর্স এবং কম্পিটিটিভ ফোর্স। বোঝার জন্য বলছি, টেকনোলজিক্যাল ফোর্স হলো যার সাথে টেকনোলজি জড়িত, তো 5G এসে গেছে, 4G চলে গেছে, সামথিং আরো যত কিছু বলেন আপনি, এগুলোকে আমরা টেকনোলজিক্যাল ফোর্স বলি, অর্থাৎ যার দ্বারা যা টেকনোলজি হিসেবে আসছে, এর কোনো চেঞ্জেস ইত্যাদি। কম্পিটিটিভ ফোর্স হলো বাজারে আরো প্রতিদ্বন্দ্বী কারা আছে। অনেক অনেক বাজার আছে যে বাজারটা একেবারে অলিওপলি, কিছু বাজার আছে মনোপলি, তাই না? মনোপলি তো বোঝেন না? বুঝেন? একচেটিয়া বাজার, যেটা যেমন কিনা কোনো একটা জায়গায় একাই প্রডিউস করা, আর কেউ তাদের প্রোডাকশন করার মতো কেউ নাই, ওই ক্যাপাবিলিটি কেউ নাই, বা সরকার একজনকে শুধু অনুমোদন দিয়েছে আর কাউকে দেয়নি। আমরা শুনলাম ওই দিন আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে ঘোষণা করতেছে বারবার যে এই ওয়ার্ডে শুধু শুধু এবং কেবলমাত্র শুধু তারাই এই বর্জ্য নিষ্কাশন, পরিষ্কার, এগুলো তারা দায়িত্ব পালন করবে। রংধনু না কি কাদের কথা বলতেছিল, এটা একচেটিয়া হয়ে গেল, মনোপলি হয়ে গেল। এখন রংধনুর আর কোনো দায়িত্ব, যেটা জবাবদিহিতা, সরাসরি জনগণের সাথে রইল না, চলে গেল কোথায়? যারা নিয়োগ করেছে তাদের সাথে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই যে একটা বিষয় যে একচেটিয়া ব্যবসা, একজন, আর যদি এরকম হতো যে কয়েকজন করবে, এর মধ্যে আমরা যাকে ভালো লাগে তাকে দিব, তার সাথে ডিল করবো, তখন কিন্তু এক ধরনের কম্পিটিশন বাজারে থাকতো। তো এই যে কম্পিটিশন কম হওয়া, বেশি হওয়া, এটা অনেক কিছুর উপরে তো নির্ভর করে, তাই না? তো বাজারে কম্পিটিটিভ ফোর্সগুলো একটা বিষয় বাজারের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের, অর্থাৎ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটা একটা বিষয় যে কম্পিটিশনটা কেমন, কম্পিটিশন কেন কম হয়, কেন বেশি হয়, এই বিষয়গুলো আলোচনায় বিস্তর আছে, আর এগুলো নিয়ে মডেলও আছে, এগুলো নিয়ে বিস্তর বিষয়াদি আছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্য, কিন্তু এটা আমরা পরে আসবো। ফর নাও আমাদের এখানে শুধু কম্পিটিশন বেশি বা কম হতে পারে এরকম বিষয়গুলো এখানে আমরা কোশ্চেন হিসেবে অবশ্য আছে একটা টেবিলে। 3.5-এ দেখেন, হু আর দ্য মেজর কম্পিটিটিভ স্ট্রেংথ, কম্পিটিটিভ সবচেয়ে শক্তির জায়গায় কোনটা। একটা হঠাৎ করে একটা শুনলেন কি যে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে এত হাজারের উপরে যাদের প্রফিট হবে তাদেরকে অতিরিক্ত ট্যাক্স দিতে হবে। এই জিনিসটা আপনার হিসেবে ভালো হইতে পারে, মন্দ হইতে পারে। আপনি যদি বেশি আর্ন করে থাকেন, প্রফিট করে থাকেন, আপনার জন্য এটা মন্দ। কিন্তু যদি দেখেন যে এটা আপনার কম্পিটিটরকে এফেক্ট করেছে, তাহলে আপনি বলতে পারেন না যে আমার জন্য কিছুই না, আমার তো এই আইনের সাথে আমার কোনো আসা যায় না, ফলে আমার জন্য এটা কোনো ইম্পর্টেন্ট না। ব্যাপারটা কিন্তু এরকম না।
বরঞ্চ আপনার কম্পিটিটর যেহেতু প্রভাবিত হচ্ছে, তাই তো? কম্পিটিটর লুজার হলে তো আপনি গেইনার হয়ে যান, তাই না? অনেকে এই কাজটা করে যে দৌড়ের প্রতিযোগিতার মধ্যে প্রতিযোগী আরেকজন যে দৌড়াচ্ছে তাকে ল্যাং মেরে ফেলে দেয়, যাতে করে সে যদি না যেতে পারে তাহলে তো আমি ফার্স্ট হয়ে যাচ্ছি, তাই না? এই যে ল্যাং দেওয়ার কথাটা, এটা আসে কেন? কম্পিটিটিভ এনভায়রনমেন্টের কারণে। তো আমরা এই ইস্যুগুলো আমাদের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করব, কম্পিটিটিভ ফোর্স। আমার মনে কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখানে কিছু কোশ্চেন আছে। আমাদের যেটা দরকার পড়বে, আমরা এখন একটা ম্যাট্রিক্স তৈরি করব। ম্যাট্রিক্সটা পাওয়া যাবে কোথায়? 78 পেজে, EFE ম্যাট্রিক্স, ঠিক আছে? পেজ 78। এখানে প্রথমে ম্যাট্রিক্স তৈরি করার ক্ষেত্রে স্টেপগুলো দেওয়া আছে 1 2 3 4 5, আর পরে নেক্সট পেজে অর্থাৎ 79 পেজে একটা সুন্দর একটা টেবিল দিয়ে একটা উদাহরণও দেওয়া আছে। আমাদের এখন আজকের রিভিউ এর প্রথম অংশে আর 15 মিনিট 10-15 মিনিট ইনশাআল্লাহ আমরা এটা আলোচনা করব ইনশাআল্লাহ। এই ম্যাট্রিক্সটা কেন করব আমরা? EFE ম্যাট্রিক্স। EFE মানে হলো এক্সটার্নাল ফ্যাক্টর ইভালুয়েশন ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আমাদের তৈরি করতে হবে, কিন্তু প্রশ্ন হলো কেন তৈরি করতে হবে, আমার ওয়াই, আমার রিজনটা কি, আর এই ম্যাট্রিক্সটাকে আমাকে করতে হবে কিনা বলতে পারেন কি কেউ? বলেন তো দেখি, আসলাম বলেন তো। প্রশ্ন করলে খুশি হয়ে যাচ্ছেন কেন আসলাম? লাস্ট ক্লাস করিনি স্যার। এই জন্য খুশি হয়ে গেলেন? আচ্ছা, আর কেউ? কামরুল ইসলাম বলেন, আপনি তো শুরু থেকে ছিলেন। কামরুল ইসলাম মনে হয় ভিডিও অডিও সব অফ করে কি চলে গেলেন নাকি মনে কষ্ট নিয়ে? কামরুল আপনি কোথায় আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, আপনি আছেন? জি স্যার, আছেন। ঠিক আছে। থাকলে হবে না, বলতে হবে। মানে আমি জানতে চাচ্ছিলাম যে EFE এক্সটার্নাল ফ্যাক্টর ইভালুয়েশন ম্যাট্রিক্স, এটা কি আদৌ প্রয়োজন আছে আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে? জি স্যার। আচ্ছা, যেহেতু বইয়ে আছে প্রয়োজন তো থাকবেই, না হলে পরীক্ষায় তো আসলে তো প্রয়োজন থাকলেই। জি স্যার। বই এবং পরীক্ষার বাইরে মানে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বলতে আপনি যতদূর বুঝেন, এখানে কি এটার কোনো প্রয়োজন আছে কিনা ম্যাট্রিক্সটার? জি স্যার। আচ্ছা, কি প্রয়োজন হলো? স্যার আসলে স্যার কোম্পানির স্যার রেটিং বের করার জন্য স্যার প্রয়োজন হয়, কোম্পানি মানে কতটুকু উন্নত হইলো বা এইগুলার জন্য দরকার হয়। যে টার্গেট থাকে ওইটা কতটুকু ফুলফিল আপ হলো, স্ট্র্যাটেজির কি সম্পর্ক তাতে? কতটুকু কোম্পানি কতটুকু ভালো করছে বা কতটুকু খারাপ করছে, তাদের পজিশন কতটুকু ডাউন হয়েছে, কতটুকু আপ হয়েছে, স্যার এগুলোই না? হ্যাঁ, কথাটা কাছাকাছি গেছে, সুতরাং ধরে নিলাম ঠিক আছে। সেটা হলো যে আমাদের এক্সটার্নাল ফ্যাক্টরগুলো তো আইডেন্টিফাই করতে হবে, আমরা বলেছিলাম এটা আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট একটা স্টেপেই একটা প্রথমে স্যার এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করেই কিন্তু কাজটা শেষ হয়ে যায় না, বরঞ্চ আইডেন্টিফাই করার পাশাপাশি আমাদেরকে এই ফ্যাক্টরগুলো এগেইনস্টে আমার কোম্পানির পারফরমেন্সটা কেমন এটাও কিন্তু দেখা দরকার। তাহলে যেটা হবে যে আমি করছি কিনা ভালো বা মন্দ সেটা কিন্তু বোঝা যাবে না, আর আমাকে নো দাই সেলফ, নিজেকে না চিনে কিন্তু আর কোনো স্ট্র্যাটেজি স্টেপও নেওয়া যায় না। সেই হিসেবে আমি এটাও জানতে চাই যে কি কি ফ্যাক্টর আছে যেটা আমাকে প্রভাবিত করে, এবং এই ফ্যাক্টরগুলো এগেইনস্টে আমি কেমন করছি। আমার একটা ইভ্যালুয়েশন কিন্তু প্রয়োজন আছে, মূল্যায়নের প্রয়োজন আছে। মূল্যায়ন যখন হয়ে যাবে, আমি আমার অবস্থান বুঝতে পারবো, তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি কতটুকু লাভ দিয়ে যেতে পারবো, অর্থাৎ স্ট্র্যাটেজিটা কি নিলে ভালো হবে। অর্থাৎ স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা চুজিং দ্য পার্টিকুলার স্ট্র্যাটেজি আমি নিতে পারবো কিনা, এই সিদ্ধান্তটা নিতে হলে আগে কিন্তু আপনাকে জানতে হবে। কি জানতে হবে? যে আমার কোম্পানি এক্সটার্নাল ফোর্সেস যা আছে এর এগেইনস্টে কেমন করছে। এখন কেমন করছে এইগুলোর উত্তর তো সব উত্তর দেওয়া তো মুশকিল। কোয়ালিটেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলা যায় হ্যাঁ ভালো করছে, মোটামুটি ভালোই, না মোটামুটি আমরা চলছি, খারাপ না, এগুলোর তো কোনো অর্থ নাই। আপনার শরীরটা কেমন, ভালো আছে, সুস্থ আছে, আপনি জ্বর আপনার ফারেনহাইট কত এটা বলে, তাই না? আপনি ভালো ছাত্র না, অনেকের রেজাল্ট জিজ্ঞেস করলে বলে না স্যার রেজাল্টটা ভালো হয়নি স্যার, একদম ভালো হয়নি। আরে ভালো হয়নি কত হয়েছে বলে, সিজিপিএ কত,
সিজিপিএ শুনলেই তো আমি বুঝতে পারছি যে আপনি ভালো না মন্দ। আপনার কত ছিল, আপনার এক্সপেকটেশন, এখন কত পেয়েছেন, এই জন্য খুব খারাপ হয়েছে। একজন বললো খুবই খারাপ হয়েছে, তার হলো 3.79। আরেকজনের খুব ভালো হয়েছে, ওনার হলো 3.3, কারণ উনি আগের বার সববার 2 পেয়েছেন, 2.5, এখন তো 3.3 পেয়েছেন, উনি খুশি। এটা তো আসলে সাবজেক্টিভ ইস্যু হয়ে যায়। তো এই জন্য এক্সটার্নাল ফ্যাক্টরের এগেনস্টে হাউ মাই ফার্ম ইজ ডুইং, অর্থাৎ ইজ মাই ফার্ম ইজ ডুইং গুড অর ব্যাড, এই কথাটা আমরা কোয়ান্টিটেটিভ মানে হলো একদম সংখ্যা হিসেবে দেখতে চাই, এক্স্যাক্টলি বলতে চাই যে আমার শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, তার মানে আমার জ্বর নাই, আমার করোনার কোনো আলামত এখন পর্যন্ত নাই, তাই তো? এই বিষয়টা, এটা কিন্তু একটা সংখ্যা দিয়ে আপনি বলতে পারলেন, এটা অনেক অবজেক্টিভ ডেটা, অনেক ভালো ডেটা। তো ঠিক এই কাজটাই আমরা ইএফএ ম্যাট্রিক্স দিয়ে করে থাকি। ইএফএ ম্যাট্রিক্সটা আমাকে হেল্প করবে যে কোয়ান্টিটেটিভলি বলার জন্য যে আমার কোম্পানি কি এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো আছে, এখানে 5টা ফোর্সের কথা বললাম, এর এগেইনস্ট আমার কোম্পানি কেমন করছে, ভালো নাকি মন্দ। জি স্যার। আমরা তাহলে এই ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে আমাদেরকে, আগের ফোর্সগুলো কাজে লাগবে। তো আমাকে 5টা স্টেপ অনুসরণ করতে হবে। 5টা স্টেপ এখানে আছে, তবে গত ক্লাসে আমরা স্টেপ পড়াতে গিয়ে দেখেছি যে আপনারা স্টেপের চেয়ে ওই যে বাস্তবে যে কাজ, বাস্তব টেবিলটা দেখে ভালো বুঝবেন। 79 পেজে দেখেন, এইটাই একটা ইএফএ ম্যাট্রিক্স। ইএফএ ম্যাট্রিক্সের মধ্যে রো এবং কলাম তো বোঝেন না, কলাম হলো এই যে উপর থেকে নিচে, বইয়ের একটা উপরের দিক আছে না, ওখান থেকে নিচের দিকে আসলেন, যেভাবে পরে নিচে আসি, অর্থাৎ নিচের দিকে চলে, উপর থেকে নিচে কলাম। একটা বিল্ডিং এর কলাম থাকে না, কলাম কোনটা? ওই যে পিলার গুলো। তো পিলার গুলো কেমন করে দাঁড়ানো থাকে, ভার্টিক্যাল, এইভাবে দাঁড় করে এটা কলাম হয়ে গেল। আর রো হলো বেঞ্চ গুলো হলো রো, তাই না? আমাদের ক্লাসে যখন বেঞ্চ গুলো রাখা থাকে না, একটার সাথে একটা পাইল করা হয়। আচ্ছা, আমাদের এখানে আমরা কলাম হিসেবে চিন্তা করি। এখানে কলামের মধ্যে কয়েকটা কলাম আছে। প্রথম যে কলামটা দেখা যাচ্ছে, একটা হলো অপরচুনিটি, থ্রেট এবং কিছু লিস্ট দেখা যাচ্ছে। 15টা লিস্ট আছে এখানে, তাই না? জি স্যার। আচ্ছা, পরে আরেকটা কলাম আছে ওয়েটের জন্য, ওইখানে ওয়েট আছে, শেষে এবার কি 1 দেখা যাচ্ছে। এরপর একটা কলাম আছে এখানে রেটিং আছে, এরপর একটা হলো ওয়েটেড স্কোর। তার মানে 1 2 3 4টা কলাম, তাই তো? 4টা কলাম আছে। 4টা কলামের প্রথম কলামটা হলো কি এক্সটার্নাল ফ্যাক্টরস, সেকেন্ড কলাম হলো ওয়েট, থার্ড কলাম হলো রেটিং, ফোর্থ কলাম হলো ওয়েটেড স্কোর। আপনার এতদিন যে পড়াশোনা হয়েছে, অর্থাৎ 5টা ফোর্স আইডেন্টিফাই করেছেন, 5টা ফোর্স আপনি জানেন, বুঝলেন, এর বিদ্যা বুদ্ধি সব কাজে লাগাতে হবে প্রথম যে এটা তৈরি করার জন্য, অর্থাৎ কি এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো আইডেন্টিফাই করতে হবে। তবে এক্সটার্নাল ফ্যাক্টরস আইডেন্টিফাই করার ক্ষেত্রে মাঝখানে একটা 2টা রোতে ভাগ করে ফেলছে, খেয়াল করছেন? জি স্যার, অপরচুনিটি, থ্রেট। হ্যাঁ, অপরচুনিটি নামে একটা রো হয়ে গেল, আর একটা রো হয়ে গেল থ্রেট নামে, অর্থাৎ 2টা ভাগ করে দিল। অপরচুনিটি কি আর থ্রেট কি? আচ্ছা স্যার, অপরচুনিটি স্যার কোম্পানি পজিটিভ সাইড নিয়ে, যেগুলো পজিটিভ ওগুলো অপরচুনিটি, আর স্যার থ্রেটস এর নেগেটিভ সাইডগুলো। অর্থাৎ আমার মধ্যে ভালো আছে, মন্দ আছে, তো আমার জন্য ভালো যেগুলো, এগুলো আমরা অপরচুনিটি বলি। আমার জন্য যা মন্দ সেগুলো আমি এগুলোকে থ্রেট বলি। যেমন কিনা সরকার ট্যাক্স বসাইলো, ট্যাক্সের একটা ক্রাইটেরিয়া বলে দিল, ওই ক্রাইটেরিয়ার মধ্যে আমিই পড়লাম, তো আমার জন্য একটা থ্রেট হলো। কিন্তু সরকার একটা ক্রাইটেরিয়া বলে দিল ট্যাক্সের জন্য, এই ক্রাইটেরিয়ার মধ্যে আমি ছাড়া সবাই পড়লো, আমার জন্য এটা অপরচুনিটি, তাই না? এটা অপরচুনিটি হয়ে গেল। একই বিষয় অপরচুনিটি হতে পারে, থ্রেট হতে পারে। বিবেচনার বিষয় হলো হাউ ইট ইফেক্ট মাই ফার্ম, আমার কোম্পানিকে কিভাবে প্রভাবিত করে। ইস্যুগুলো তো কোম্পানির বাইরের বিষয়, ফার্মের বাইরের বিষয়। তো ফার্মের বাইরের বিষয় আমাকে পজিটিভলি এফেক্ট করতে পারে, নেগেটিভলিও এফেক্ট করতে পারে। ইফ ইট এফেক্ট মাই ফার্ম পজিটিভলি, তাহলে এটা অপরচুনিটির মধ্যে চলে যাবে, আর যদি নেগেটিভলি করে তাহলে থ্রেটের মধ্যে চলে যাবে। এখন তাহলে কতটা করব? এখন ইস্যুটা হলো কয়টা, মানে যে লাইন লিখেছে এখানে 15টা লিখেছে, আমরা কয়টা করব? উত্তর হলো কমপক্ষে 10টা হইতে হবে, আর সর্বোচ্চ 20টা করব। 10 থেকে 20, এখানে মাঝামাঝি আছে, 15 থেকে 20 এর মাঝামাঝি, যেটা 15টাই, সরি 10 থেকে 20 এর মাঝামাঝি 15টাই দিয়েছে। এই টেবিলটা ছিল আসলে একটা সিনেমা কমপ্লেক্সের ব্যাপারে, একটা থিয়েটার সিনেমা, একটা ফর এক্সাম্পল একটা সিনেমা হলের কথা চিন্তা করেন। বিজনেস হলো সিনেমা বিজনেস। তো সিনেমা বিজনেসের জন্য একটা লোকাল সিনেমা বিজনেস, খুব চেইন নাই। আমাদের দেশেও তো মনে হয় চেইন সিনেমা কমপ্লেক্স কি আমাদের দেশে আছে? নাই তো, নাকি আছে? স্টার সিনেমা কমপ্লেক্সের কি অনেক ব্রাঞ্চ আছে? স্টার সিনেপ্লেক্স আছে স্যার, ব্রাঞ্চ আছে অনেক নাকি?
আমি বুঝতে পারছেন কি, চেইন মানে হলো যার অনেক ব্রাঞ্চ পাওয়া যায়, মানে একই মালিক একই শুধু এখানে একটা আউটলেট করছে, ওখানে একটা আউটলেট, ব্যাংকের যেরকম ব্রাঞ্চ হয় আর এরকম। আবার কিছু থাকে যে ইয়ের চুলের দোকান, চুল কাটার, হেয়ার কাটার, এর কোনো ব্রাঞ্চ পাওয়া যায়? ওটা তো একটাই যে দোকান পাওয়া যায় না? পাওয়া যায়। অনেক আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খারাপ না, ওটা প্রফেশনাল একটা ব্র্যান্ড করতে পেরেছে নিশ্চয়ই, নাহলে তো। আমরা এখানে সিনেমা কমপ্লেক্সের কথা বলছি, লোকাল সিনেমা কমপ্লেক্স, যার কোনো ব্রাঞ্চ নাই, বোঝাই যাচ্ছে। এখন তার জন্য কিছু ইস্যুজ আছে, সেই ইস্যুগুলো আইডেন্টিফাই করেছে। দেখেন, অপরচুনিটি নামে নাম্বার 1 করেছে রাওয়ান কাউন্টি, যেখানে এটা থাকে, মানে যে জায়গাটা আছে। ফর এক্সাম্পল আমার টিকাটুলি, আমি যদি বলি ওয়ারি টিকাটুলি ইজ গ্রোয়িং 8% অ্যানুয়ালি ইন পপুলেশন। তার মানে টিকাটুলির পপুলেশন বাড়ছে 8% অ্যানুয়ালি, প্রতি বছর 100-র মধ্যে 100 জনে 8 জন বেড়ে যাচ্ছে। হয়তো আশপাশে জায়গার দাম কম, অথবা আশপাশে কোনো রাস্তাঘাট হয়েছে, যে কারণে লোকজন সবাই এখানে বাসা নেওয়া শুরু করেছে। উল্টা হইতে পারে, বর্ষাকালে পানি যেভাবে জমা শুরু হয়েছে, সবাই 8% কমে যাচ্ছে, জনগণ চলে যাচ্ছে এলাকা থেকে। আচ্ছা, জনগণ কমে যাওয়া আর বেড়ে যাওয়া, এটা ভালো মন্দের ব্যাপারটা তো আমরা সাধারণত জানি, জনগণ বাড়লে পপুলেশন একটা প্রবলেম, বেশি জনগণ হওয়া তো সমস্যা। কিন্তু ওরা তো একদম নাম্বার 1 অপরচুনিটি লিখে রাখলো, কেন? স্যার ওদের কাস্টমার বাড়বে। হ্যাঁ, পপুলেশন বাড়লে সিনেমা দেখার লোকও বাড়বে, আর পপুলেশন দেখার প্রবণতা বাড়বে। এলাকার স্যার পপুলেশন স্যার ওই এলাকার সিনেমা কমপ্লেক্স তো অবশ্যই চলবে স্যার। চলবে, চলার জন্য তো এই যে সবাই দেখেন না ঢাকা শহরে। আমি আমার বড় ভাই ব্যবসা করে, ওনাকে জিজ্ঞেস করলাম, তখন আমি কোন কাছে করি যে ভাই দোকান এইখানে কেন নিলা, এইখানে এত টাকা দিয়ে, মানে ভাড়াও বেশি, সবকিছু বেশি, এত ভাড়া দিয়ে এখানে কেন দোকান নিতে হইলো? অথচ দোকান তো একটু দূরে, ওখানে নিলে ভালো হইতো, ওখানে আবার কোনো তোমার কম্পিটিটর কেউ নাই। কম্পিটিটর কেউ নাই, আশপাশে সব ইয়ে দোকান, তোমার একটা দোকান শুধু এখানে হবে, যে আসবে তোমার এখান থেকে তো নিবেই, কারণ আর তো দোকান নাই তোমার মতো, মানে এই বিজনেস তো আর কেউ করছে না ওইখানটায়। আর ওখানে আবার সিকিউরিটি কম দিতে হতো, ভাড়াও কম। বড় ভাই বললো কি যে না, তুমি বুঝতে পারো না বিষয়টা, আমি বেশি ভাড়া দিয়ে কি এমনি এমনি এখানে নিচ্ছি? কারণ হলো লোকজন এই জায়গাটায় আসেই এই প্রোডাক্টের জন্য। তো প্রোডাক্ট এটা, এখানে একাধিক দোকান থাকলে সে নিশ্চিত যে আমার যেরকম চাহিদা ওইরকম চাহিদার জিনিস পেয়ে যাবে, এই দোকানে না পেলে আরেক দোকানে পাবো। তো লোকজন যেহেতু আসেই, আর ওইখানে কে যাবে, আমার জন্য যাবে কে? সবার সাথে আমার সম্পর্ক নাই। সুতরাং এই কাস্টমারগুলো পাওয়ার একটা রাস্তা হলো যদি আমার এখানে দোকান থাকে। পাশাপাশি অনেক সময় পাশের দোকানে লোকজন কাস্টমার আসছে না পেয়ে আমার দোকানে উকি দিয়ে তো যায়। তো ওই কাস্টমারগুলো আমি আসলে ইনফ্যাক্ট ডিসস্যাটিসফাইড কাস্টমারগুলো আমরা পেয়ে যাবো, আমি সহজে একটা কাস্টমার বেস পেয়ে গেলাম। তো এটা বিজনেস পয়েন্ট অফ ভিউ। তো এরকমই বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে পপুলেশন ইনক্রিজ হওয়া কখনোই খারাপ না, ইন নোওয়্যার। এটা ডেভেলপমেন্ট ইকোনমিক্সের কথা বাদ, এটা গভর্নমেন্টের ইস্যু বাদ, যে কিন্তু বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে পপুলেশন বেশি হলেও ভালো। বলেন তো পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবসা করে কারা? চাইনিজরা করে, ইন্ডিয়ানরা করতেছে এখন। তো জিনিসটা কারণ কি, ওদের পপুলেশন স্ট্রেংথ, পপুলেশন হলো তাদের। আমরাও বিজনেস ভালো করতে পারতাম পপুলেশন দিয়ে, যদি অন্যান্য বিষয় একটু ঠিক রাখতে পারতাম। তো যাই হোক, এটা একটা স্ট্রেংথ, এখানে ওরা স্ট্রেংথ অপরচুনিটির মধ্যে রেখে দিয়েছে এটা, তাই তো? আচ্ছা, আরো এইভাবে আছে, টিডিবি ইউনিভার্সিটি ইজ এক্সপান্ডিং 6% অ্যানুয়ালি। ওইখানে একটা ইউনিভার্সিটি আছে অথবা একটা কলেজ আছে, হ্যাঁ, কলেজের ছাত্র বাড়তেছে আগের মতো। এখন কলেজের ছাত্র বাড়লে কি হয় বলেন তো? স্কুল কলেজের ছাত্র বাড়ছে, সিনেমা হলের কি হবে সেটা? সিনেমা হল দেখতে যাচ্ছে, সিনেমা দেখতে যাওয়ার জন্য এই বুড়া বুড়ি চেয়ে এরা ভালো, ওদের তো পয়সা অন্যের, আর সময়ের কোনো অভাব নাই, লাইফ অন্যের জীবন, অন্যের পয়সা নিয়ে তো সিনেমা দেখবে, কি সমস্যা? তো যার নিজের জীবন, নিজের পয়সা, তখন আর এটা সহজে খরচ করতে পারে না। তো এরা এটার কাস্টমার হিসেবে ভালো হবে সিনেমার জন্য। তো এনিওয়ে, এটাও তারা অপরচুনিটির মধ্যে রেখেছে। অপরচুনিটি, সবচেয়ে ভালো অপরচুনিটিকে 1 নম্বরে রাখতে হবে ব্যাপারটা এরকম না। আপনি একটা লিস্ট করেন, তবে এখানে চেষ্টা করেন ওই যে 5টা যে ফোর্স ছিল না, কিছু ইকোনমিক ইস্যু এখানে খুঁজে বের করে আনেন, যেটা, তারপর কিছু সোশ্যাল ইস্যু আনেন, যে সোশ্যাল একটা ঘটনা ঘটেছে, ওটা লিস্ট হিসেবে দেন, আইদার অপরচুনিটি দেন বা থ্রেট হিসেবে দেন। তো এই 5টা ফোর্স থেকেই ইস্যু খুঁজে বের করার চেষ্টা করেন। ইস্যুগুলো এইভাবে একটা লিটারেলি লিখতে হবে, লাইন আকারে। আপনি শুধু ইন্টারেস্ট রেট লিখে দিলে কিন্তু কোনো লাভ নেই। ইন্টারেস্ট রেট লিখতে বলছি না, ইন্টারেস্ট রেট মানে কি, তো কিছু বোঝা গেল না। ইন্টারেস্ট রেট
এটা আমার জন্য অপরচুনিটি না থ্রেট না ঘটনা কি, এটা তো বোঝা গেল না, বোঝা গেল? আপনি বলতে পারেন ইন্টারেস্ট রেট ইনক্রিজ বাই 6%, আচ্ছা একটা ঘটনা হইলো, সেটাকে আপনি অপরচুনিটি হিসেবে দিতে পারেন বা থ্রেট হিসেবে দিতে পারেন। তো যাই হোক, আমাদের প্রথম স্টেপ 1 ক্লিয়ার কিনা? স্টেপ 1 হলো আপনি 10 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিছু অপরচুনিটি এবং থ্রেট নামে লিস্ট করেন, ফোর্সগুলো যে কি এক্সটার্নাল ফোর্সের একটা লিস্ট এখানে তৈরি করেন, ঠিক আছে? 10 জি থেকে, বোঝা গেছে? জি আচ্ছা, এরপরে আরো 3টা কলাম আছে, কলাম হিসেবে আরো 3টা আছে। জি স্যার। ইফরাতের কি অবস্থা? মাথাটা তো ঠিক আছে? ইফরাতের মাথা চুল ঠিক আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তো। স্যার মাত্র অফিস থেকে আইসা জাস্ট খালি মানে শার্টটা করলাম, আপনি তো আমার কাস্টমার, মানে রিয়েল কাস্টমার, কারণ অফিস করে এসে ক্লাস করতে বসা। আচ্ছা আচ্ছা ইফরাত, একটু জিজ্ঞেস করি তো, সকালে ফ্রাইডে সকালে কি আপনাদের এখানে কারো ক্লাস আছে কিনা? মানে কারণ আমি যে দূর জানলাম শফিক ভাই নাকি ক্লাস বিকেলে নিচ্ছেন, তো ফ্রাইডে সকালে। শফিক স্যার সেটা হচ্ছে স্যার কোনো টাইম নাই স্যার, একবার হুট করে বলতেছে 8টায়, পরে আবার একটু পরে আবার বলতেছে যে 8টায় নিতে পারবে না, এই আপনার শনিবারে। কিন্তু স্যার কিন্তু সব সময় আর কি 8টা বাজে দেখি উনি নিচ্ছে, মানে এখন রিসেন্টলি ক্লাসগুলো হচ্ছে 8টার দিকে আর কি ইয়ে করতেছে, 8টা থেকে 9টার মধ্যেই। এখন স্যারের তো এক এক সময় এক এক রকম বলে, 8টার সময় 10টায়, আবার কোন সময় 9টায়, আবার কোন সময় দেখা যায় সোমবার দিন দিয়ে দেয়, আবার কোন সময় মঙ্গলবার দিন দিয়ে দেয়। স্যারের কোনো ইয়ে নেই, কিন্তু স্যারের টাইম হচ্ছে স্যার 8টা থেকে 9টার মধ্যে ক্লাসটা নেয়। স্কেডিউল টাইম, আর স্যার একেবারে বাদও দিয়ে দেন নাই স্কেডিউল যে টাইমটা আছে, উনি তো 8টার সময় আমার স্কেডিউল টাইম, তো ওই সময় যেহেতু স্যার একবারে বলে দেন নাই যে না এই সময় নিব না, তাহলে আর আমাদের এখানে আসলে ঢোকার ঠিক হবে না, তাই না? আমাদের যদি এরকম হতো যে স্যার বলছেন যে আমি সময় ক্লাস নিব না, নিচ্ছেনও না, তাহলে হয়তো ওই সময়টা আমাদের একটা সময় বিবেচনা করতে পারতাম। ইস্যুটা আমাদের স্যার শুক্রবারে স্যার ক্লাস থাকে একদম সকালে রেগুলারই, শুক্রবার। ইস্যুটা হলো যে ক্লাসের যে ডিউরেশনটা, সময় খুব কম পাচ্ছি, কেন জানি ক্লাস অ্যারেঞ্জ করতেও তো বসতে হয়, যে ইফরাত কষ্ট করে এসে শার্ট খুলে বসলো, সবাইকে বসতে হয়, আমাকে বসতে হয়, যদিও অনলাইন রাস্তার জ্যাম পেতে হয় না, কিন্তু তারপরেও তো ক্লাসের জন্য তো সময় আলাদা করতে হয়। তখন আবার দেখা যায় লম্বা সময় ক্লাস নেওয়া যাচ্ছে না, যদিও বা অনেকে পছন্দ করতেছে যে লম্বা সময় ক্লাস না হইলে, রাজীবের মধ্যে একজন খুশি যে লম্বা সময় না হইলে তো ভালো, 1 ঘন্টা আধা ঘন্টা ক্লাস সুন্দর দেখতে সুবিধা। স্যার 7টার বদলে 7:30 বা 8টার সময় ক্লাস শুরু করলে স্যার সবাই অ্যাটেন্ড করতে পারতো অন ডেতে। আরে আপনি তো যাচ্ছেন আরেক ঝামেলা ফেলতে আমাকে, আমি তো চাচ্ছি আরো আগে শেষ করে, আমি তো রাতের সময়টা আমি সাধারণত ফ্যামিলি এবং মসজিদ এইভাবেই, এখানে কাউকে ইভিনিং সময়টা করতে চাই না, প্রফেশনাল কাজে থাকতে চাই না। তারপরেও এসার আগে, এসে নামাজের আগ পর্যন্ত হয়তো সময়টা দিলাম, এসার পরে আবার এটাকে, তাহলে তো ঘুম খাওয়া বাচ্চা কাচ্চা এটা সেটা, লাইফ বলে কিছু পরে শেষে পাওয়া যাবে না। অলরেডি ইভিনিং মানেই তো লাইফ থাকে না, আসলে আপনাদেরও লাইফ নাই, আমারও লাইফ নেই, তো লাইফ বিহীন লোকটি তো ইভিনিং এ আছে, আমরা আছি এখানেই। এনিওয়ে, আপাতত এখানে তাহলে আলোচনা বাদ, এই জন্য যে এটা কোনো সুযোগ শুক্রবার ফ্রাইডে মর্নিং যেতে হচ্ছে না, আপাতত অফ, যেভাবে আছে চলতে থাকুক ইনশাল্লাহ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ ইয়েতে হবে, শুক্রবার বিকেলে হবে ইনশাল্লাহ, যেরকমটা অন্য সময় হচ্ছে। আচ্ছা, আমরা নাম্বার স্টেপ 1 হয়ে গেল, ক্লিয়ার? ঠিক আছে। স্টেপ 2 ওয়েট। আচ্ছা, ওয়েটের একটা কথা বলি। ওয়েট ধরেন 100তে নম্বর, সবাই কিন্তু সমান গুরুত্ব রাখে না। এখানে আমরা 15টা লিস্ট করেছে, তারা 15টাই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? কিছুর গুরুত্ব খুব বেশি, কিছুর প্রভাব কম। কিছু জিনিস আছে যেটা ঘটনা ছোট, কিন্তু এর মরিচের ঝাল কিন্তু বেশি। ফর এক্সাম্পল, এই যে দেখেন টিডি ইউনিভার্সিটি 6% অ্যানুয়ালি বাড়ছে, গ্রোথ রেট হলো 6%, আর পপুলেশন বাড়তেছে কিন্তু 8%। ওয়েটের সময় দেখেন এদের ওয়েট হলো 8%, আর 1 নম্বরে পপুলেশনের ওয়েট হলো 5%। খেয়াল করছেন? তার মানে ওরা বলতে চাচ্ছে যে জনসংখ্যা বাড়া গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অবশ্যই বিজনেসের জন্য পজিটিভ, 5% গুরুত্ব রাখে, কিন্তু ছাত্র বাড়া এটা 8% গুরুত্ব রাখে, ছাত্র বাড়ার গুরুত্ব আরেকটু বেশি। পয়েন্টটা কি ধরতে পেরেছেন?
হুম হুম। না, কেউ ধরতে পারেনি তার মানে। আমি আমি এম আই ক্লিয়ার যে ওয়েটটা কম বেশি হতে পারে, কারণ সবাই সমানভাবে গুরুত্ব রাখে না, সব বিষয়ে গুরুত্ব রাখে না। বিজনেস আমরা করি, বিজনেসের জন্য কর্মচারী চলে গেছে, এই আরেকটা কর্মচারী, দুই কর্মচারী চলে গেছে, দুইজন কিন্তু সমান গুরুত্ব রাখে না। আমার এক কর্মচারী আছে যে আমার এই বিজনেস একেবারে কি সেই সমস্যাটা বানায়, তার সমস্যাই তো আমি বিক্রি করি, তো সে আমার কি কি পারফরমার, তো সে চলে যাওয়াটা, আর ওই যে সে বাইরে খালি একটা ইয়ে দিত পিছন থেকে, খালি ইয়ে প্যাকেট সাপ্লাই দিত, প্যাকেট নিয়ে প্যাকেটটা দিয়ে দিত, তো ওইটা চলে যাও, দুজন কি এক গুরুত্ব রাখে? তো এরকম ভাবেই এখানে পপুলেশন বাড়ছে, এটা আমার জন্য পজিটিভ, আমার জন্য অপরচুনিটিতে রেখেছি। আবার ছাত্র বাড়তেছে, ইউনিভার্সিটির স্টুডেন্ট বাড়তেছে, তো এটাও আমার জন্য পজিটিভ। কিন্তু স্টুডেন্ট বাড়াটা হয়তো 6%, একটু কম গুরুত্ব কম বাড়ছে, আর 8% হারে বাড়ছে, পপুলেশনটা বেশি বাড়ছে। তারপর আমরা দেখলাম ওয়েটের সময় দেখা গেল ইয়েকে ওয়েট বেশি দেওয়া হলো, ছাত্রদের যে বাড়াটা এটাকে ওয়েট বেশি দেওয়া হলো। কারণ কি, ছাত্র বাড়াটা আমাদের ব্যবসার জন্য বেশি গুরুত্বপূর্ণ, জি স্যার। তাই তো? কারণ এরা আমাদের কি কাস্টমার। হ্যাঁ, জনগণ বাড়লেও ভালো, কিন্তু জনগণের গুরুত্ব একটু কম এটার চেয়ে। ভালো নিউজ, জনগণ সবাই তো স্যার সিনেমা দেখবে না, আর ছাত্ররা তো ছাত্ররা তো মোটামুটি বেশি দেখার সম্ভাবনা বেশি, স্কুল পালিয়ে দেখার জন্য তো ওরাই ভালো। তো এই যে একটা জি স্যার। এই যে একটা ইস্যু, অর্থাৎ এদেরকে ওয়েটটা কম বেশি করার ব্যাপারটা, এই কাজটা এখানে করেছে। দেখবেন এই 15টা আইটেম তো লিস্ট করেছেন, 15টারই কিন্তু ওটা ওয়েট দিয়েছে। তবে 15টার ওয়েট দেওয়ার ক্ষেত্রে সবাই সমান দেয়নি, সবাইকে সমান দেওয়া অযৌক্তিক, সবাই সমান গুরুত্ব রাখে না, তাই তো? একটার গুরুত্ব বেশি হলে আরেকটার গুরুত্ব কম হয়ে যাবে। কারণ কি, সব মিলিয়ে আমরা 100 ভাগ করে দিয়েছি সবার মধ্যে, পার্সেন্টেজ তো, পার্সেন্টেজের মধ্যে আপনি বুঝতে পারেন 100-র মধ্যে কেউ 5% হলে আরেকজন 8%, আরেকজন 8%, আরেকজন 7%, একজনকে যদি 90% দিয়ে দেন, আর সবাইকে দিতে হবে 10%, তো এটা ভাগ করে দিবেন আপনি। তো দেখেন যোগফল 1, পার্সেন্টেজ লেখা দুইটা নিয়ম আছে, 100 লিখে রাখলে হয় 100, আর অথবা এই যে 0.0, তাহলে আবার পার্সেন্টেজ চিহ্ন দিতে হয় না। তো ওয়েটটাকে আমরা 1.1 কে ওই আমরা এই যে 0.5, 0.08, 0.5 দিলে কিন্তু 50% হয়ে যাবে, খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, 0.05 লিখবেন, আমরা তো বুঝিনি ভালো। হ্যাঁ, আচ্ছা, ওয়েট গেল এটা, একটা হলো রেটিং। রেটিং আর ওয়েট গুলিয়ে ফেলে অনেকেই, বলে যে বুঝলাম তো, গুরুত্ব বেশি যেটা সেটা ওয়েট বেশি হবে। তার রেটিং এর মানে কি? রেটিং এর মানে হলো এই ইস্যুটা আমার কোম্পানি ডিল করতে পারে ভালোভাবে, মানে সামর্থ্য রাখে কিনা, মানে কি বলবো, কিছু আমার স্ট্রেংথ থাকে না, নিজের কিছু শক্তি থাকে না, যে যদি প্রশ্ন কমনের মধ্যে আসা যায় তাহলে কিন্তু কামরুলকে কেউ ঠেকাতে পারবে না। কারণ কামরুল হলো যাই দেখে তাই মুখস্থ করে ফেলে। ফর এক্সাম্পল, কামরুল এই গুণ নাও থাকতে পারে, অথবা এই দোষ নাও থাকতে পারে, সেটা হলো যাই দেখে তা আর বলে না। হ্যাঁ, এটা দোষ না গুণ? স্যার এটা দোষ স্যার, মুখস্থ করাটা দোষ না গুণ স্যার? তো একটা দোষই ভাই। আপনি আমার না বুঝে মুখস্থ করা স্যার দোষ। মানে আপনি কিছুই ভুলেন না, আপনি যাই দেখেন আপনি কিছুই ভুলেন না। এটা কি রোগ না সুস্থতা বলেন দেখি? এটা তো একটা রোগ, পৃথিবীতে অনেক বড় রোগের মধ্যে এটা একটা লিস্টেড রোগ, মানসিক রোগের মধ্যে যে 1 থেকে 10-এর মধ্যে এটা একটা রোগ, যে সে ভোলে না। তো এই যে ভোলে না, আপনি যে কষ্ট দিচ্ছেন সেটাও বলে 10 বছর 15 বছর পরে মহিলাদের এই সমস্যা আছে। আচ্ছা, এখানে আমার পার্টিসিপেন্ট মেয়েরা তো আছে কি? না স্যার, নাই স্যার, বলতে পারেন। বলতে পারেন না, তারপর আমার ভিডিও তো আপলোড হবে, এরপরে তো এসে তো মামলা দিয়ে দিবে, নারী নির্যাতন মামলা, তো এটা তো ক্লাস বন্ধ করে দৌড়াতে হবে কোথায়। ইস্যুটা হলো যে মেয়েদের তুলনামূলক এইটা প্রবণতা পাওয়া যায় এরকম, যে না ভুলার, 10 বছর 15 বছর পরেও মনে করবো যে ওই দিন ওই সময় এই ঘটনা কিন্তু ঘটেছিল, এই ঘটনা ঘটেছিল কখন কিভাবে, এইসব বিষয় মনে রাখার মতো বিষয় তো মনে থাকে না, কিন্তু অনেকের এটা খুব মনে থাকে। হয়তো তার কষ্ট দুঃখের ব্যাপারই মনে থাকে। আমি যে দিছিলাম স্যার ক্ষমা করলে স্যার মানুষের প্রশান্তি আসে, প্রশান্তি ক্ষমা করলে। হয়তো আমি কিছু দিয়েছিলাম ওটা আবার ভুলে গেছি, মনে নাই, কিন্তু আমি কিছু নিয়েছিলাম এটা আমার মনে আছে। আবার এগুলোর আবার প্রকারভেদ থাকে, কোনটা মনে রাখবে না রাখবে। তো এই যে মুখস্থ করতে পারাটা এটা ভালো, মেমোরাইজ করতে পারাটা ভালো, কিন্তু সব বিষয়ই উনি খালি মুখস্থ ছাড়া চলেন না, এটা কখনোই ভালো হতে পারে না, নেভার ইভার। অথচ পড়াশোনার জন্য এটা ভালো না। আমি তো অনেক কিছু মনেই রাখতে পারি না, এটা এই জন্য যে এটা মনে রাখতে যাওয়ার চেয়ে নিজের মতো করলে প্রত্যেকবার নতুন করে ডিফারেন্ট জিনিস তৈরি করা যায়। যেমন নোট করাটা,
তো প্রত্যেকবার যদি জি। লিখতে গেলে তখন নতুন নতুন জিনিস লেখা যায়, ফলে ইউনিক হয়ে যায়, অসুবিধা হচ্ছে না। ভালো। আচ্ছা, আমরা কি কোথা থেকে কোথায় চলে গেলাম? ও, এই ওয়েট তো ওইভাবে দিলেন। রেটিং এর কথা বলতে যাচ্ছিলাম। রেটিং এর ক্ষেত্রে আপনার একটা যোগ্যতা আছে, ফলে আপনি কিছু জিনিস হ্যান্ডেল করতে পারেন ভালো। অন্যের আবার আরেকটা যোগ্যতা ভালো, সে আবার ওই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে ভালো। ওই সিচুয়েশনে সে পারফেক্ট, এই সিচুয়েশনে আবার এ পারফেক্ট, এরকম থাকে। তো আপনি যে আপনার কোম্পানির হিসেবে বিবেচনা করে দেখেন যে আপনি এই আপনার কোম্পানি হিসেবে এই যে ঘটনাগুলো ঘটতেছে, কিছু অপরচুনিটি আছে, কিছু থ্রেট আছে, অপরচুনিটির মধ্যে কোন অপরচুনিটিগুলো আপনি নিতে পারেন, অর্থাৎ এগুলাকে হ্যান্ডেল করার মতো অবস্থা আপনার ভালো আছে, তাই তো? আর কোন কোন অপরচুনিটি আছে যেগুলো আসলে অপরচুনিটি কিন্তু আপনার সামর্থ্য এরকম নাই যে আপনি এটাকে ধরতে পারেন। থাকে না, অনেক কিছুই তো থাকে যে দেশে ভাই এখন নতুন প্রোডাক্ট চলে আসছে, মাত্র 1 টাকায় 10টা পাওয়া যাবে। ভাই আমার কাছে টাকাই নাই, 10টা পাওয়া যাবে, 20টা পেলে লাভ কি? আমি ভাই এটা শুনে তো লাভ নাই। অনেক বিজনেস অপরচুনিটির কথা শোনেন না আপনারা, কিন্তু লাভ কি? আমার তো সে সুযোগ নেই, তাই না? অর্থাৎ কিছু অপরচুনিটি থাকে যে অপরচুনিটি গুলো আপনার স্ট্রেংথের কারণেই, আপনার অবস্থার কারণে আপনি এগুলোকে ভালোভাবে নিতে পারেন এবং আপনি ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। থ্রেটের ব্যাপারে হ্যান্ডেল কথাটা আসলে ভালো, যে কিছু থ্রেট থাকে, থ্রেট আছে কিন্তু এটা মিনিমাইজ করে দিতে পারবো, কারণ মামা আছে তো, আমার খালু আছে তো, ওইগুলো লাগবে না। রেট যত ইচ্ছা করুক, রেট করছে তো, রেট আমার কোনো রেটই নাই। রেট দিয়ে কি, একটা সংখ্যাই তো, ওই সংখ্যা বসায় দিবে, টাকা আমার যা দেওয়ার মামাকে আমি দিয়ে দিব, আমার বাকিটা মামা বুঝে নিক। তো এই যে মামা থাকাটা, রেটটা ম্যানেজ করতে পারাটা, এটা আপনার যোগ্যতা। সুতরাং আপনার সবগুলো থ্রেট কিন্তু আপনার জন্য ওই সমান থ্রেট না, তাই তো? এই থ্রেটের বিবেচনায় বা অপরচুনিটি বিবেচনায় নিয়ে আসে একটু আমরা আজানের বিরতি দিই, পরে আবার কথা বলি। জি স্যার। রেটিং এর কথা কি বললাম মনে আছে? কন্ট্রোলিং পাওয়ার যেটাকে বলে। জি, কি বলেছিলাম? আর মানে কোনো কিছু কন্ট্রোল করার এবিলিটিটা। রেটিংটা কম বেশি হবে কেন? রেটিং সবাই সমান দেওয়া দরকার ছিল না? স্যার যার গুরুত্ব স্যার বেশি থাকবে স্যার, সবার গুরুত্ব তো ওয়েটের মধ্যে গুরুত্ব এসে গেল, যার গুরুত্ব বেশি থাকে ওয়েট বেশি দিলাম, যার কম থাকে কম দিলাম। রেটিংটা কি তাহলে? আচ্ছা, রেটিংটা বলি। রেটিংটা হলো আমি এই থ্রেটটা মোকাবেলা করার সামর্থ্য আমার বেশি না কম, ঠিক আছে? অথবা আমার এই অপরচুনিটিটা নেওয়ার সামর্থ্য আমার বেশি না কম, এই বিবেচনা থেকে রেটিং দেওয়া হবে, ঠিক আছে? মারুফ, কি ক্লিয়ার? আসলাম, ওকে। আচ্ছা, রেটিং এর একটা মজার ব্যাপার আছে, ডিফারেন্স আছে আরেকটা, সেটা হলো ওয়েট যেরকম যোগফলে 1 হইতে হয় পার্সেন্টেজ, যেহেতু রেটিং এর কিন্তু এরকম নাই। রেটিং 1 থেকে 4 পর্যন্ত আপনি 1 দেন, 8 থেকে 2, 3, 4 দেন। 1 দিবেন হলো যে জিনিসটা সবচেয়ে কম ভাবে আপনি মোকাবেলা করতে পারেন, এই অপরচুনিটি নেওয়ার সামর্থ্য কম। আর 4 হলো সবচেয়ে বেশি আপনি এটা নিতে পারেন বা এটা করতে পারেন, ঠিক আছে? এটা হলো 4। এই হয়ে গেল বিষয়। তাহলে 1 থেকে 4 হয়ে গেল রেটিং, ওয়েট পেয়ে গেলেন। বাকি কাজটা একেবারে ক্লিনিক্যাল, সেটা হলো ওয়েট এবং রেটিং পেয়ে গেলেন। এই পর্যন্ত করতে পেরেছি কিনা, 3টা স্টেপ ক্লিয়ার কিনা? ফার্স্ট স্টেপ, লিস্ট ডাউন করা, ইউ ক্যান ডু ইট। ওয়েট আপনি দিবেন 100 মধ্যে ভাগ করে, রেটিং আপনি 1 থেকে 4 এর মধ্যে 1, 4 এটা পেয়ে যাবেন। এইগুলো কাল্পনিক লিখতে হয়, তো বাস্তবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যত কঠিন, পরীক্ষা তো এত কঠিন না। পরীক্ষা তো আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন। এই যে জনসংখ্যা বাড়ছে, আপনার ইচ্ছা মতো লিখে দিলেন। জনসংখ্যা বাড়তেও পারে, নাও বাড়তে পারে, বাস্তব তো আমরা জানতে চাচ্ছি না আপনার কাছ থেকে। আবার ওয়েট আপনি যা ইচ্ছা, যার ইচ্ছা ওয়েট বেশি দিলেন কম দিলেন, সেটা আমরা এটাও জানতে চাচ্ছি না। আর ওই যে রেটিংটা, আপনার সামর্থ্য তো আমি জানি না। আর কোম্পানি আপনার ভুয়া কোম্পানি, এটার আবার রেটিং কিসের? সুতরাং ভুয়া কোম্পানি প্রতিষ্ঠা করে ভুয়া রিপোর্ট তৈরি করা হবে। অতএব এখানে আপনার স্বাধীনতার কোনো শেষ নাই, অসীম স্বাধীনতা নিয়ে আপনি পরীক্ষায় হলে লিখবেন। আপাতত বিষয় হলো প্রসিডিউরটা যেন শিখে যাওয়া হয়, ঠিক হয়, যাতে করে বাস্তব যখন কাজ আসবে তখন যেন আপনি করতে পারেন। তো এই হিসেবে আমরা অপরচুনিটি লিস্ট সেটে লিস্ট করলাম, ওয়েট দিলাম আর রেটিং করলাম। এরপরে কাজটা কি? এরপরে কাজটা ক্লিনিক্যাল, সেটা হলো গুণ করা। এই ওয়েট এবং রেটিং গুণ করে দিলেই ওয়েটের স্কোর বের হয়ে আসে, ঠিক আছে? গুণ, মাল্টিপ্লিকেশনের কাজ পরে। মাল্টিপ্লিকেশন শেষ হয়ে যাওয়ার পরে কাজ হলো যোগ করা। যোগ করবেন কোথায়? নিচে, ওয়েটের স্কোরের একদম নিচে দেখেন 2.58 আসছে, তাই না?
জি স্যার। এটাই হলো যোগফল। এই যোগফলটা তৈরি করতে হবে আমাদের, এইটাই দরকার। এত কিছু কাজকর্ম কাহিনী শেষ, কথা হলো 2.58। কাজটা এখানে শেষ না। 2.58 মানে কি এটাও লিখে দিতে হবে আপনাকে, মিনিংটা কি, হোয়াট ডাজ ইট মিন। আপনি 2.58 বাইর করে দিলে তো লাভ হচ্ছে না। আমি ভালো না মন্দ সেটার অর্থ কি, ভালো না মন্দর ব্যাপারটা আপনাকে এই 2.5 দেখে বুঝতে পারবেন। কিভাবে? এক হলো সবচেয়ে সর্বনিম্ন রেট করছেন, আর ভালো দিচ্ছেন হলো যাকে, তাকে দিচ্ছেন কত, 4 2.5 এটা এভারেজ কত হলো, 5 স্যার। এভারেজ এভারেজ 2.5 কারণ 1 প্লাস 4 ভাগ 2, তাহলে তো বোঝা যাবে 2.5 2.5। 2.5 জি স্যার। 2.5 হলো এভারেজ, এভারেজের চেয়ে এটা ভালো আছে 2.58, তাই না? জি স্যার। মানে এভারেজ একটা লাইন যদি আমরা ঠিক করে দিতে পারি যে এটা হলো এভারেজের লাইন, এরপরে এইদিকে থাকলে আপনি ভালো, এইদিকে থাকলে মন্দ, আমরা তো এটা তখন করে দিতে পারছি। তো এই যে এভারেজ লাইনটা আপনি পেয়ে গেলেন, এভারেজ লাইন পেয়ে গেলে তো এর উপরে ভালো, এর নিচে হলো মন্দ, এই ভালো মন্দর আপনি তালিকা করে ফেলবেন, ব্যাস এতটুকুই ভালো। দে আর পারফর্মিং গুড, শেষ। দে আর পারফর্মিং ব্যাড অথবা দে আর নট পারফর্মিং ভেরি গুড। এই গুড ভেরি গুড হিসেবে আপনি লিখবেন হলো ইয়ার হিসেবে। 2.58 এর জায়গায় যদি 3.58 হইতো তাহলে আপনি খুশি হইতেন না অনেক? তখন আপনি বলতেন যে দে আর পারফর্মিং এক্সেলেন্ট, একটু শব্দটা একটু এক্সেলেন্ট লিখে দিলেন, ভালো লিখে দিলেন, হয়ে গেল। এখানে কোনো বিশেষ কোনো নিয়ম না যে এটাই লিখতে হবে শব্দ, আপনি যেভাবে লিখেন, তবে আপনি ভালো মন্দ গোলায় ফেলেন না, এই হলো কথা আর কি। পারবেন না ইনশাল্লাহ? কে বলেন? যেমন এখানে একটা উত্তর দিছে যে নেটফ্লিক্স, দেখবেন এই লাইনের শেষে ওই যে দ্য কম্পিটিটিভ সিপিএম প্রোফাইল ম্যাট্রিক্সের উপরের লাইনটা, অর্থাৎ এই যে টেবিলের একদম নিচে যে প্যারাটা আছে, প্যারাটার শেষে নেটফ্লিক্স টোটাল ওয়েটেড স্কোর হলো 2.73। কি লিখছে এটা? 2.73 ইজ গুড বাট নট এক্সেলেন্ট। এটা ভালো কিন্তু এক্সেলেন্ট না। বুঝতে পারছেন? সুন্দর কথা লিখছে, খারাপ না। আপনারা ওইভাবে লিখবেন যে মন্তব্যটা আর কি, আপনার কমেন্ট শেষ পর্যন্ত কি, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় এই পর্যন্ত ঠিক আছে, আপনারা বুঝেছেন তাই না? জি স্যার। জি স্যার। পেরে উঠবেন ইনশাল্লাহ। এখন পেরে ওঠার সাথে সাথে আরেকটা কাজ দিতে চাচ্ছি, সেটা হলো সিপিএম। বলতে পারেন যে এতক্ষণ লাগলো 50 মিনিটে ইএফই হলো, এখন এই 8 মিনিট সময় আমার হাতে আছে, 8 মিনিটে সিপিএম হবে। হ্যাঁ, 8 মিনিট লাগবে না, 5 মিনিটই হবে। সেটা হলো সিপিএমটা ইএফির মতোই হবে, তবে ইএফই করছেন একটা কোম্পানির জন্য, কোম্পানির নাম কিন্তু উপরে লেখা আছে সবার উপরে, এটার জন্যই করছেন। কিন্তু এখানে যেটা হবে একাধিক কোম্পানির জন্য, কম্পিটিটর। ফর এক্সাম্পল আপনি ওই যে বললাম গ্রামীণ ফোন আপনার কোম্পানি, তো আপনার কম্পিটিটর আছে আরো কেউ, তাই না? গ্রামীণ ফোনের সাথে বাংলা লিংক আছে, রবি আছে, টেলিটক আছে, তো ওদেরকেও পাশে নিয়ে নেবেন, ওদেরটাও আপনি করবেন। করলে এত কথা জানবো কিভাবে? কম্পিটিটর সম্পর্কে সবাই জানতে হয়, না জেনে তো ব্যবসা করা যায় না। ফলে কম্পিটিটর সম্পর্কে জানেন, আপনি এগুলো করবেন। ওয়েট পর্যন্ত সবার জন্য সমান থাকবে। ওই যে লিস্ট যেটা করছেন না, ফ্যাক্টরি লিস্ট, এটা সবার জন্য সমান। কারণ একটা ইন্ডাস্ট্রিতে আমাকে যেভাবে কেউ, আমার জন্য যেটা অপরচুনিটি, তার জন্য এটা অপরচুনিটি, ওই মোটামুটি অপরচুনিটি থ্রেডের একটা লিস্ট যেটা থাকে। অপরচুনিটি থ্রেড এই নামে হবে না, এটা শিরোনামটা একটু চেঞ্জ হবে। শিরোনামটা হলো ফ্যাক্টর, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, ঠিক আছে? ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর নামে একটা শিরোনাম দিবেন। এখানে কোনো ভাগাভাগি নাই, অপরচুনিটি থ্রেড নামে করবেন না। 5, 6টা 10টা যা লিখলেন, এটা হলো ফ্যাক্টরগুলো লিখলেন, লিস্ট করলেন, পরে ওয়েট দিবেন। এরপরে যে রেটিং করার যে ব্যাপারটা, এই রেটিং করবেন কোম্পানি আলাদা। কোম্পানি 1 এর জন্য রেটিং দিবেন, ওয়েটেড স্কোর বের করবেন। কোম্পানি B এর জন্য আরেকটা রেটিং দিবেন অন্যরকম, কারণ আমি যে জিনিসটাকে ভালো মোকাবেলা করতে পারি, আরেকজন তো নাও পারতে পারে। আর বাস্তবতা তো তাই, আমার এটা স্ট্রেংথ বেশি, আমি এটা পারি ভালো, তাই তো? আরেকজনের স্ট্রেংথ নাই, সে এটাকে পারে না ভালো, তার রেটিং কম বেশি হবে, কারণ তারা আলাদা, লোক আলাদা, যেহেতু রেটিং আলাদা হবে। কিন্তু ওয়েট কিন্তু আলাদা হবে না, ওয়েট সবার জন্যই সমান হয়। কারণ ওয়েট মানে হলো এই পারস্পরিক গুরুত্ব, আর রেটিং মানে হলো আমি কেমন ভাবে মোকাবেলা করব, আমার সামর্থ্য। তো আমার সামর্থ্যের বিবেচনা তো প্রত্যেকের আলাদাই হবে, কারণ কোম্পানি 1 এর সামর্থ্য, কোম্পানি 2 এর সামর্থ্য তো আলাদা হবে, রেটিং আলাদা হবে, কিন্তু ওয়েট কিন্তু আলাদা হবে না। আপনি কথা চেঞ্জ হবে স্যার ওটার মধ্যে। ওইটা চেঞ্জ হবে না। তো একটু উল্টান পৃষ্ঠা একটা, 81 চলে যান, পেজ 81, দেখেন 310 টেবিলটার মধ্যে দেওয়া আছে। একটু ছোট করে দেওয়া আছে, কারণ এত বড় করে করলে তো এই অঙ্ক করতে করতে ক্লাস শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। এই জন্য ফ্যাক্ট নিয়েছে 3, 3, 6, 2, 8টা সাকসেস ফ্যাক্টর নিয়েছে, ওয়েট দিয়েছে 8টাকেই 1 এর মধ্যে ভাগ করে দিয়েছে। রেটিং, কোম্পানি A1 রেটিং দিয়েছে কিছু, স্কোর দিয়েছে। কোম্পানি 2 রেটিং দিয়েছে, স্কোর বানিয়েছে। স্কোর কিভাবে আসে?
ওই যে ওয়েট আর রেটিং গুণ করলে স্কোর আসে, তাই না? জি জি স্যার। ভুলে গেছেন? জি স্যার, বলি নাই স্যার। জি স্যার বলেন না মানে মানে বলেন না আপনি, তাই তো? এই ওয়েটটা তো থাকলো, রেটিং যেহেতু চেঞ্জ হয়েছে ওয়েট আর রেটিং গুণ ফলটাও চেঞ্জ হয়ে যাবে। পরেরটা রেটিং চেঞ্জ হয়েছে তার মানে ওইটার সাথে ওয়েটটা গুণ করে আবার স্কোরটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি ওয়েট আর রেটিং দিয়ে স্কোর বের করবেন। স্কোর বের করাই তো শেষ না, আমাদের যোগও করতে হয়। শেষে যোগ করে দেখেন তিনটা স্কোর আসছে। একটা আছে 3.15, একটা আছে 2.50, একটা আছে 2.20। এখন আপনি মন্তব্যটা বলেন, কার অবস্থা কেমন? Sir, company one is good, sir. তারপরে There was a company two average, এভারেজ, mid, কোম্পানি middle. 3 আর company three sales bad, মানে খারাপ। আচ্ছা, গুড ব্যাড এভারেজ। আর একটু 3.1 মনে হয় একটু ভালোই বলা যেত, গুডের চেয়ে ভালো, তাই না? এনিওয়ে আর কি, আপনি যাই বলেন, ভালো বলছেন এতটুকুতে আমি খুশি। এক্সেলেন্ট স্যার, এক্সেলেন্ট করেছেন। এক্সিলেন্ট বলা যাবে কি? আচ্ছা, এনিওয়ে আপনি যাই লেখেন অ্যাট লিস্ট ভালো পজিটিভ কিছু বলেছেন, এটাই সুন্দর কথা আর কি। জি স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আপনারা বুঝতে পেরেছেন, তাই তো? হুম? জি জি স্যার। স্যার। কারো কি এই কথা বলার সুযোগ আছে যে স্যার আমার কিন্তু সিপিএম করা সম্ভব না? এই কথা কি কেউ বলতে চাচ্ছে? হ্যাঁ এখন পারবো স্যার। হ্যাঁ, ইউসুফ বলেন। স্যার পারবো স্যার। আরিফ, আসলাম। কোনো সুযোগ নেই স্যার, পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। আর আরিফুল আলম? পারবো স্যার। আচ্ছা, পারলে তাহলে আমাকে করে দেখান। সেটা হলো নেক্সট ক্লাসের আগে একটা আমাকে, সেটা হলো ইমেল করেন আমাকে ওই টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি, ঠিক আছে? যোগাযোগ করে নেবেন আপনার নিজেদের মধ্যে, সবাই আবার একটা কোম্পানি নিয়ে নেন না যে কপি করার সুবিধা হয়। ঠিক আছে, টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে কি কি আছে? জিপি, তারপরে রবি আর এয়ারটেল মনে হয় একসাথেই হয়ে গেছে কিনা, তারপরে এইভাবে নিয়ে আপনি 3টা কোম্পানি নেবেন, বেশি না, আবার 3টা কোম্পানি নেবেন, এর মধ্যে একটা আপনার কোম্পানি হবে আর বাকিগুলো আপনার কম্পিটিটর হিসেবে হবে। এইভাবে আপনি সিপিএম স্যার ইএফপি আর দুইটা কোম্পানি যেটা ওটা সিপিএম এভাবে বলছি। সিপিএমটা করার কথা আগে বলি। সিপিএমটা করার জন্য আপনি কি করবেন? আপনি 3টা কোম্পানি নেবেন, 3টা কোম্পানির মধ্যে একটা কোম্পানি আপনার কোম্পানি হবে, বাকিগুলো আপনার কম্পিটিটর হবে। এখানে আপনার কোম্পানি কোনটা এটা আইডেন্টিফাই করে দিতে হবে না, আমি বললাম যে 3টা কোম্পানি হলে একটা আপনার কোম্পানি হলো। যেটাকে আপনার কোম্পানি বলছেন ওইটারই আবার একটা বড় স্কেলে, ইএফি তো একটু বড় হয়। ইএফি তে ফ্যাক্টর কি 1টা 2টা থাকে, 5টা থাকে, নাকি আর একটু বেশি থাকে? 10টা মিনিমাম, 20টা হয়তো ম্যাক্সিমাম, তার মানে একটু বড় আকারে হবে। আবার এটা আবার 2টা ভাগও করতে হয়, অপরচুনিটি থ্রেট, তো একটু ডিটেইল হয়ে যায় না বিষয়টা? ওই ডিটেইল করবেন যেটা আপনার কোম্পানি, ওইটার একটা ডিটেইল রিপোর্ট করবেন, ইএফি ম্যাট্রিক্স করবেন। তার মানে আপনি প্রত্যেকেই একটা ইএফি ম্যাট্রিক্স করবেন, প্রত্যেকেই একটা সিপিএম করবেন। আন্ডারস্ট্যান্ড? বিষয়বস্তু হলো যে আপনার টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রি হলো আপনার, এর মধ্যে আপনি একটাকে আপনার বেস কোম্পানি মনে করে ইএফই করবেন, আর একইভাবে একটা বেস কোম্পানি মনে করে বাকি আরো 2টা নিয়ে সিপিএম করবেন। পারবেন তো? এটা কি স্যার নেক্সট উইকে নিতে হবে নাকি পরের উইকে? না, নেক্সট ক্লাসের আগে দিয়ে দেন বাবু। আমার তো আরেকটা ক্লাস আছে, আমার একটা ইস্যু আছে, ওই যে আইএফই করতে হবে। আপনার এটা ক্লিয়ারিফিকেশন না দিলে আমি সামনে যেতে পারছি না। তো আপনি ক্লাসের আগে মেল করেন না, আপনি অসুবিধা কি? শুক্রবারের সময় আছে তো, 1 ঘন্টা বসলেই তো পেরে যাওয়ার কথা, তাই না? বই আছে, বইয়ের থেকে দেখে এটা কপি করার মতো, ঠিক মুভি না নেন আপনি আরেকটা নেন, ওই টেলিকমিউনিকেশন নিয়েছেন, সুতরাং ওইটার মতো করে কি হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিলে তো হয়ে যাচ্ছে। আর পরীক্ষাটা আসবেও, এমন তো না যে এটা ফাও করাচ্ছে আপনাদের কাজ। পরীক্ষা আসতে হলে এটা আসতেই হয়, এই জিনিসগুলো। স্যার মোটামুটি মানে একটা কোশ্চেন থাকবে আর কি স্যার, এরকম নাকি? একটা কোশ্চেন এখান থেকে, তবে হ্যাঁ 2টাই থাকবে না, সিপিএমও থাকবে না, ইএফএ থাকবে না, যেকোনো একটা থাকবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, বেস্ট অফ লাক, আপনার জন্য শুভকামনা রইলো। আমাদের 15 মিনিট আসছে, আমরা দেরি করতে যাচ্ছি না, ক্লাসটা রেকর্ডেড থাকবে। তবে একটা প্রস্তাব ছিল, আপনাদের যদি একটা মেসেঞ্জার গ্রুপ হইতো আমার জন্য ভালো হইতো। আগে বলেছি ওই যে রাজীবকে শুরুতেই, একটা মেসেঞ্জার গ্রুপে আপনাদের যে কজন আছে শুধু এই কজনে একটা মেসেঞ্জার গ্রুপ হয়ে গেল, ওখানে আমি লিংকটা দিলাম, তো ওখান থেকে আপনি ভিডিও দেখে নিলেন। আমাদের মেসেঞ্জার গ্রুপ স্যার আছে স্যার, ওখানে স্যার আপনাকে অ্যাড করে নেবে। কামরুল আর না হলে আসলাম ভাই অ্যাড করে নেবে আপনাকে। তো কোনো একজনের দয়া হয় আমাকে অ্যাড করে নেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ ওখানেই কথাবার্তা হবে, আর একটু যোগাযোগ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন স্যার। জি ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম